নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে জালিয়াতির অভিযোগ, চাকরির নামে প্রতারণার অভিযোগ। নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালান ছাত্রীরা। গড়িয়া স্টেশনের কাছে এই সংস্থায় উত্তেজনা ছড়ায়। কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত সংস্থার কর্ণধার। না জানি অন্য কলেজে ভর্তি করে দিচ্ছে। টাকা ডকুমেন্টস রিসিপ্ট দেখাতে পারছে, সেগুলো দেখাতে পারছে না। প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, ঠিক কিভাবে এই জালিয়াতি হয়েছে, আর্থিক প্রতারণা করেছে এই সংস্থা? একদমই দেখো, লক্ষ লক্ষ টাকা স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, তাদের নার্সিং ট্রেনিং কমপ্লিট করে তাদের চাকরি দেওয়ার নাম করে এই আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের যেটা অভিযোগ, 2 বছর তাদের নষ্ট হয়েছে এবং তাদের সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা চাকরি পাননি এবং তাদের যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো তারা জমা রেখেছিলেন, সেই ডকুমেন্টও দিতে তারা গড়িমসি করছেন এবং তাদের 2 বছরের কোর্সের পরে তাদের যে বিভিন্ন ক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার কথা, সেখানে কোনো রকম তারা একজনও চাকরি পাননি। এই নিয়ে উত্তেজনা ছড়ায় এবং প্রত্যেক সংস্থা কি বলছে, সংস্থার কর্ণধারের কি বক্তব্য? তাকে তো গ্রেফতার করেছে পুলিশ। একদমই কর্ণধার তিনি জানাচ্ছেন যে যারা টাকা দিয়েছেন তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখানেও একটি জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। প্রত্যেকের চেকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, সেই চেকের যে চেক দেওয়া হয়েছে সেই চেক কিন্তু জাল, অর্থাৎ যে চেকে টাকা নেই এমনটাই তারা অভিযোগ করছেন। কিন্তু স্টুডেন্টদের যেটা বক্তব্য, তাদের যেই 2 বছর সময় নষ্ট হলো, তাদের যে কোর্স কমপ্লিট করে চাকরি পাওয়ার কথা, এই সময় এবং তার সঙ্গে টাকা কেন তারা নিয়ে তারা এই কথা দিয়েছিল এবং সেই কথা মতো তারা প্রতারণার শিকার হতে হলো, তার জবাব চেয়েছেন। এবং এই শুধু সংস্থার সঙ্গে শুধু গড়িয়া নয়, একাধিক জায়গায় এমন সংস্থা রয়েছে বলে তারা জানাচ্ছেন। সেই সমস্ত সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন তারা। গতকাল রাত্রে এই কর্ণধারকে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই চক্রে, এই যে চক্র চালানো হচ্ছে, এই চক্রের পিছনে আরো কারা কারা রয়েছে তাও খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নিয়ে অর্পণ, আমরা একবার শুনবো একজন প্রতারিত ছাত্রী, তিনি কি অভিযোগ করছেন। মানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে দেখানো হয়েছিল, একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি, কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ চেকগুলো দিয়েছে, এই চেকগুলো টোটালি ফ্রড, আমাদের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমরা সরকারিতে পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের লোক দিয়ে মার খাইয়েছে। এই যে গুরুতর অভিযোগ করা হচ্ছে এই সংস্থার কর্ণধার মানিকলাল জানার বিরুদ্ধে, তার কি বক্তব্য শুনুন। না, কোনো টাকা নেওয়া হয়নি। এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। যারা পড়বে না তারা ফেরত চাইছে দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। ফের মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে বৈঠক। আজই নবান্নে বৈঠকের ডাক মুখ্য সচিবের। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে পর্যালোচনা হবে বৈঠকে। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, আলু পটল কিনতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আমরা দেখেছিলাম যে এই যে শাকসবজির দাম আকাশ ছোঁয়া উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। ইবি টাস্ক ফোর্স তারা একেবারে বাজার ঘুরে ঘুরে পর্যালোচনা করেছেন। কি আজকের এই বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হবে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের সময়সীমা দিয়ে দিয়েছিলেন যে 10 দিনের মধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির দাম কমাতে হবে। সেই 10 দিন শেষ হবে আগামী বুধবার, অর্থাৎ আগামীকাল। তার আগে মুখ্য সচিব বিপি গোপালিকা এই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন। যেটা প্রথমত আলোচনা করা হবে যে আজকের বৈঠকে যে বিভিন্ন শাকসবজিতে যে দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কতটা কমানো গেল। দ্বিতীয়ত,
পুলিশের কি পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে, বিশেষত হিমঘরে আলু মজুত করার এলাকা থেকে শুরু করে যে বিভিন্ন জায়গা থেকে সবজি আনা, বিশেষত যাতে অন্যান্য রাজ্যে যাতে সবজি রপ্তানি না হয়, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃতীয়ত, বিভিন্ন বাজারগুলিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিচ্ছে নাকি, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন রাজ্যের মুখ্য সচিব বিপুল কোপালিকা। বিকেল 4টা থেকে এই বৈঠক ডাকা হয়েছে নবান্নে, যে বৈঠকে বিভিন্ন জেলা শাসক, পুলিশ সুপাররাও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। কৃষি দপ্তরের আধিকারিকরাও উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই নবান্ন দাবি করে জানিয়েছে যে গত কয়েকদিনের তুলনায় সবজির দাম অনেকটাই কমানো হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আরো কতটা নিয়ন্ত্রণে সম্ভব বা আরো সুফল বাংলা স্টল বাড়ানো সম্ভব নাকি, গোটা বিষয়টি নিয়েই পর্যালোচনা হবে। এবং তার জন্যই আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্য সচিব বিপি কোপালিকা। বিকাল 4টা থেকে এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রী 10 দিনের ডেডলাইনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল, তার আগেই এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ। আরিয়াদহের দিকে নজর রাখতে হবে, কারণ জয়ন্ত সিং আরিয়াদহের ত্রাস এই মুহূর্তে পুলিশ হেফাজতে। তার একের পর এক কীর্তি সামনে আসছে প্রায় প্রতিদিন। এবার কারখানার জমি দখলের অভিযোগ, কারখানার জমিতে আবাসন তৈরির অভিযোগ, পাশের পুকুর বুঝিয়েই আবাসন তৈরি করা হয়েছে। আরিয়াদহে কারখানার জমি জবরদখল, জয়ন্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, একের পর এক কীর্তি জয়ন্ত সিং এর সামনে আসছে। এই যে অভিযোগ সামনে আসছে যে কারখানার জমি জবরদখল করে আবাসন তৈরি করা হলো, আবাসন তো আর একদিনে তৈরি হয়ে যায় না। প্রশাসন কি তখন কি করছিল? চুপ ছিল? দেখো, সেটাই কিন্তু প্রশ্ন। কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড এলাকা, সেই এলাকাতে একটি বাতাসা কারখানা রয়েছে। সেই বাতাসা কারখানার জমি জবরদখলের অভিযোগ উঠল এই জয়ন্ত সিংহ বিরুদ্ধে, এবং একদম পরিষ্কার অভিযোগ। অর্থাৎ এলাকার মানুষজন ভয় পাচ্ছেন মুখ খুলতে। কোনো রকম মুখ খুললেই তাদের উপরে অত্যাচার নেমে আসবে, হুমকি নেমে আসবে, মারধর করা হবে। এই জন্যই কিন্তু এলাকার মানুষজন মুখ খুলছেন না। কিন্তু এলাকায় গেলেই কানাঘুষো শোনা যায় যে জয়ন্ত সিংয়ের যে এই যে এলাকায় দাপট এবং এই ধরনের যে ঘটনা, অর্থাৎ জবরদখল থেকে শুরু করে এই এলাকার ত্রাস, এই নিয়ে কিন্তু যথেষ্ট অভিযোগ উঠছে রীতিমতো। এবং আমাদের কাছে যখন খবর আসে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। অর্থাৎ 8 নম্বর ওয়ার্ডে একটি বাতাসা কারখানা, সেই বাতাসা কারখানার জমি জবরদখল করা হয়েছে এবং সেখানে আবাসন উঠে গেছে এবং আবাসন তৈরির কাজ চলছে। এবং তোমাকে জানি নাকি তার পাশে ভেতরে একটি পুকুর রয়েছে, যে পুকুরের কিন্তু পার একদম মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং ভরাট করে তার পাশেই কিন্তু এই আবাসন তৈরির কাজ চলছে। এবং এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ, তারা কিন্তু ক্যামেরার সামনে না আসলেও কিন্তু তারা বলছেন যে এই ধরনের ঘটনা তারা কিন্তু চালিয়ে গেছেন দিনের পর দিন জয়ন্ত সিং এবং তাদের সাগরেদরা। এবং এইভাবেই জমি দখল করা হয়েছে এলাকাতে। একের পর এক জমি জবরদখল করেছে এই জয়ন্ত সিং এবং তার অনুগামীরা। সঙ্গে থাকো সুবীর। এবং এতটাই ত্রাস এলাকায় এই জয়ন্ত সিং যে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে, তা সত্ত্বেও ক্যামেরার সামনে মুখ দেখাতে ভয় পাচ্ছেন অভিযোগকারী। শুনুন কি অভিযোগ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে এই এলাকায় যত এদের এতই বক্তব্য, যে এই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন, সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। ভয় মুখ খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না। আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। আরো এক কীর্তি ফাঁস হয়েছে জয়ন্ত সিং এর। টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি করা হয়েছে। চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা আদায় করা হতো। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সুবীর রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলে আরো জানাবেন। সুবীর, এই যে তোলার অভিযোগ উঠছে এবার এই টোটো স্ট্যান্ড থেকে, মানে টোটো যারা চালান তাদেরকেও ছাড়া হতো না, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ সামনে আসছে? আর এতদিন এই যারা টোটো চালাচ্ছেন, যারা দিনের পর দিন তোলা দিয়ে এসছেন এই রাহুল গুপ্তা বা জয়ন্ত সিংকে, তারাও কি আতঙ্কে চুপ ছিলেন, এখন সামনে আসছেন?
একদমই ঠিক। আরিয়াদহ দোলপিড়ি এলাকাতে সেখানে দীর্ঘ বহু বছরের পুরনো একটি রিক্সা স্ট্যান্ড রয়েছে। সেই রিক্সা স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু এইভাবে টোটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সাগরেদ রাহুল গুপ্তা। এবং এই টোটো স্ট্যান্ড তৈরি করার পরে কিন্তু এই যে রুটে নতুন টোটো ঢুকলেই সেখান থেকে কিন্তু মোটা অঙ্ক টাকা নেওয়া হতো এবং সেই টাকা নিতেন কিন্তু জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে রাহুল গুপ্তা কিন্তু এই টোটো স্ট্যান্ডের সভাপতি ছিলেন এবং প্রতিদিন 10 টাকা থেকে 20 টাকা টাকা কিন্তু রাহুল গুপ্তা তুলতেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা টোটো চালক রয়েছেন তারা। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, যারা রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এই যে রাহুল গুপ্তা এবং জয়ন্ত সিং তার কিন্তু এই ধরনের কিন্তু দুষ্কৃতিমূলক ঘটনায় এলাকাতে যথেষ্টই তারা আতঙ্কিত এবং রিক্সা চালকদের কিন্তু ভয় দেখাতো টোটো চালকরা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। জয়ন্ত সিং এবং এই রাহুল গুপ্তা রীতিমতো ত্রাস ছিল এলাকায়। তোলা তুলতো দিনের পর দিন টোটো চালক এবং রিক্সা চালকদের কাছ থেকে। ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি তারা এবং এখনো কিন্তু তাদের আতঙ্ক কাটেননি। শুনুন, তারা তাদের নাম প্রকাশ করতে চাইছেন না, কি বলছেন, কি অভিযোগ করছেন শুনুন। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের, ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলে আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। টোটোর জন্য আমাদের গাড়ি চালাতে পারছি না।